ইয়া করতে পারবে। রিয়েল টাইম রিপোর্টটাকে আমি দুপুর 12টা পর্যন্ত নেব, দুপুর 12টা পর্যন্ত আমি ওয়্যার হাউস থেকে ডাটাটা নিব না, আমি দুপুর 12টা পর্যন্ত অনলাইনে ট্রানজাকশন নিব, ঠিক আছে? তারপর রিয়েল টাইম ওই অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এর এগেইনস্টই আবার রিয়েল টাইম বিআই আছে কথা বলছে, কিন্তু দুইটা জিনিস খুব একটা ডিফারেন্স হওয়ার কথা না। তারপর হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বিআই, স্যাস বিআই, মানে এখানে বিআই এর কতগুলো টাইপস আর কিচ্ছু না। এবার আসি বিজনেস ইন্টেলিজেন্স ফর বিগ ডাটা। বিগ ডাটাটা কি? বিগ ডাটা সকালবেলা আমি বুঝাইছি, এখানে একজন হয়তো সকালবেলা অংশগ্রহণ করছে, মহিদুল, মহিদুল সকালবেলা অংশগ্রহণ করছো না? জি স্যার। তাহলে একটু বিগ ডাটা কি জিনিস একটু বুঝতে চাচ্ছি, আমি যা বলছিলাম সেটা একটু ধারণা চাচ্ছি। বিগ ডাটা লাইক এরকম আপনার একটা অফিসের বা একটা কোনো কোম্পানির তার মানে হিস্টোরিক্যাল যে একটা রিপোর্ট থাকে তার লাইক মানে সৃষ্টি থেকে এখন পর্যন্ত যতগুলো মানে প্রোডাক্টের হিসাব নিকাশ বা কিভাবে কি হবে এগুলা নাকি সমস্ত বড় যে হিসাবটা, এটা বিজনেস হিসাবটা, এটা কি বিগ ডাটা লাইক? এটা ঠিক আছে, এটা একদম মানে সঠিক না তা না, কিন্তু এটা তো আমরা তথা নরমাল ডাটাবেজে ইউজ করেও এই ডাটা তৈরি করতে পারি। কিন্তু বিগ ডাটার একটু টেকনোলজির একটু 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 তফাৎ হয়। হিস্টোরিক্যাল ডাটা ঠিক আছে, আমি একটু উদাহরণ দেই। সাপোজ মানে আমি বিকাশের ট্রানজেকশন করি, বিকাশের ট্রানজেকশন করতে অ্যানালাইসিস করতে তার বাজার টিকাই রাখার জন্য অন্য কোম্পানির সাথে বাজার টিকানোর জন্য তার অ্যানালাইসিস করতে হয়। তার ডাটা কিন্তু ডাটাবেজই আছে, ওরাকল ডাটাবেজ ইউজ করে। আমি জানি বিকাশে কি ইউজ করে, কারণ বিকাশে আমার এক ছোট ভাই হলো ওখানে মানে প্রধান, সিস্টেমের প্রধান। তা এখন বিকাশে যেটা হয়, বিকাশ করে কি ডাটাটা ওরাকলই থাকে, কিন্তু ওরাকল থেকে এই লার্জ স্কেলের অ্যানালাইসিসটা সম্ভব হয় না। তখন বিকাশের একটা এটার সাথে ইন্টিগ্রেশন করা আছে, যেখানে ডাটাগুলা সব ওয়্যার হাউস তৈরি করে, সব ডাটা ওখানে রিপোজিটরিতে পড়তে থাকে। মানে সেখান থেকে করে কি, যে সাপোজ আমার দরকার যে আমার ক্লায়েন্ট কারা বেশি, কোন শহরে আমার ক্লায়েন্ট বেশি, আমি কিন্তু এটা ওরাকল দিয়েও বের করতে পারবো। কিন্তু আমি যদি 3-4-5 বছরের অ্যানালাইসিস করতে যাই, আমি এটা আরেকটু ইনডেপথ বুঝাই যে আমার ট্রানজেকশন এক বছরে কত কোটি হয়। আমার যদি ট্রানজেকশন 10 কোটি হয় আর আমি যদি ওরাকল ডাটাবেস ইউজ করি, এটা কিন্তু কোনো সমস্যা না। এটা কুইরি করা, এখান থেকে রিপোর্ট তৈরি করা, এখান থেকে বিআই রিয়া করা, এটা খুব ইজি কেস। কিন্তু আমার ডাটা যদি 100 কোটি ট্রানজেকশন হয়, 100 কোটি ট্রানজেকশন, আমার 10 টাকাও ট্রানজেকশন হচ্ছে, বিকাশে কি হচ্ছে, আমি 10 টাকা রিচার্জ করে দিচ্ছি আরেকজনকে, তাই না? আমি ক্রেডিট কার্ডের বিল বিকাশ থেকে পে করতেছি। আপনারা একটু মাঝে মাঝে সাড়া দিয়েন, না হলে তো বুঝবো না যে আপনারা শুনতেছেন কিনা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হলো যে 100 কোটি ট্রানজেকশন হয়, তাহলে 100 কোটি ডাটা আমি অ্যানালাইসিস করা কিন্তু নরমাল ছোটা। তখন এটাকে ওয়্যার হাউস করা হয়, এই এক্সিস্টিং ডাটাটা ওয়্যার হাউস যায়। এই ওয়্যার হাউসের ডাটাটা থেকে হাজারটা ডিসিশন মেক করা হয়। আমি বুঝাইতে পারছি কিনা? আমি কিন্তু এই 100 কোটি ডাটা আমি জি ওয়্যার হাউস এক ধরনের রিপোজিটরি, যেটা থেকে অনলি রিপোর্টিং করা হয়। এটা অনলাইন ট্রানজাকশনে ইউজ করা হয় না, রিয়েল টাইমে ইউজ করা হয় না। আমার ডেইলি ডাটাটা আসবে, ডাটাটা ওয়্যার হাউসে চলে যাবে, আমি এটা দিয়ে ডিসিশন মেক করব যে আমার কোথায় সেল বেশি হচ্ছে, কোথায় আমার ছেলেরা ইউজ বেশি করতেছে না মেয়েরা ইউজ করতেছে। আমি টার্গেট করলাম ঢাকা, গাজীপুর, এই দুটা জায়গায় আমার গার্মেন্টস ফ্যাক্টরি আছে। গার্মেন্টস ফ্যাক্টরি মেয়েরা আমার সবচেয়ে বেশি ক্লায়েন্ট না আমার স্কুল শিক্ষকরা বেশি ক্লায়েন্ট? এটা আমি বের করব কিভাবে? আপনার বিকাশের কি কোনো অ্যাকাউন্ট খোলার সময় কেউ কি বলে যে আমি গার্মেন্টসের কর্মচারী, না আমি টিচার, না আমি ইঞ্জিনিয়ার? এটা কিন্তু উল্লেখ থাকে না। কিন্তু একটা অ্যাজাম্পশন আছে যে কোন এলাকায় মানুষ বেশি ইউজ করতেছে আমার ডাটা। হ্যাঁ,
তাই কিনা? জি স্যার। আমার সার্ভিসটা কে বেশি ইউজ করতেছে, কোন এরিয়ায় বেশি ইউজ হচ্ছে। ধরে নিলাম যে 1000 থেকে মফস্বল স্যার, মফস্বল এরিয়া অথবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই হিসাবেও কি এটা? হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অ্যানালাইসিস হতে পারে। আমি তো জানি গাজীপুরে মেয়েরা সবচেয়ে বেশি চাকরি করে, তাই না? এইটা তো জি একটা স্যার। কনসেপ্ট। গার্মেন্টস এই বিশেষ করে। এই কনসেপ্টটা নিয়ে যদি বাংলাদেশে করা হয় যে আমার সার্ভিস সবচেয়ে বেশি কারা ইউজ করে, ঠিক আছে, এবং আমার কোথায় এফোর্ট দেওয়া উচিত, যে আমি এফোর্ট দিলে আমার আরো ক্লায়েন্ট বাড়বে, আমার সার্ভিসটা আরো বেটার করা, এবং আমারটা যাতে হ্যাক না হইতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা করবে। অথবা আরেকটা ব্যাংক এসে চিন্তা করবে গাজীপুরের এই মেয়েদেরকে আমার হিসাবে কিভাবে নেওয়া যায়। এই অ্যানালাইসিস গুলা আসলে যে ওয়্যার হাউসে ডাটা 10 বছরের ডাটা হইলে প্রত্যেক বছর যদি 100 কোটি ট্রানজাকশন হয়, তাহলে যদি 10 বছরের ডাটা হয় তাহলে কত ডাটা। আসেন গ্রামীণ ফোনের বিল আমরা যে কল করতেছি বারবার, এই যে বিলের ট্রানজাকশনটা হচ্ছে, এই ট্রানজাকশনটা ওর ডাটাবেজে থাকে। আমার যে বিলটা কেটে নিচ্ছে, হ্যাঁ, এইটা প্রত্যেক মিনিটেই তো কয়েক কোটি হচ্ছে, তাই না? তাহলে এই ডাটাটাও কনভেনশনাল ডাটাবেজেই থাকে, বাট কনভেনশনাল ডাটাবেজ থেকে এটাকে ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হয়। ওয়্যার হাউসে নিয়ে যে ডিসিশন মেক করে যে আমরা কোন ক্লায়েন্ট আমার কোন ধরনের সার্ভিস খায়, কে আমার এই যে কি জানি ক্লায়েন্ট আছে না আপনার আমার গ্রামীণ ফোনে, মানে স্টার, প্লাটিনিয়াম স্টার, হ্যাঁ, এই স্টার গুলা তারা ডিক্লেয়ার কিভাবে করছে? ইউজের দিক থেকে এই ক্লায়েন্টদেরকে ভ্যালুয়েশন করছে। এই ভ্যালুয়েশন করে তাদেরকে নিত্য নতুন সার্ভিস অফার করতেছে। সাপোজ আমি প্লাটিনিয়াম স্টার বা আপনি প্লাটিনিয়াম স্টার, আপনাকে যে অফারটা করবে সেই অফারটা কিন্তু যিনি সাধারণ ইউজার, যাকে ডিটেক্ট করছে যে সাধারণ ইউজারে আমার মাসে 200 টাকা ইউজ করে বা 300 টাকা ইউজ করে, হ্যাঁ, তাহলে হ্যাঁ ডাটা সার্ভিস ইউজ করে কম, শুধু ইউটিউব দেখে। কথাটা বুঝেন? আপনি আমি ইউটিউব দেখি, কিন্তু আমরা কিন্তু ফেসবুক ইউজ করি, তাই না? আমরা কিন্তু অন্য জায়গায় সার্চ দেই। অন্য জায়গায় কোথায় সার্চ দেই? আমরা পড়াশোনার জন্য সার্চ দিচ্ছি, খান একাডেমিতে বিভিন্ন ব্রাউজিং করি আর কি। হ্যাঁ, তার কোডেরা, যেমন কোডেরা তো আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, কোডেরা মানে একটা সাইট আছে যেখানে আপনার অনেক টপিকস পাওয়া যায়, রিসার্চের, আদার জিনিসের, পড়াশোনার, ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্স গুলো ওখান থেকে শেখা যায়, তাই না? তাহলে যদি ওখান থেকে শেখা যায়, তাহলে আপনি এইটাও কিন্তু একটা বিগ ডাটা জিনিস। এই যে আপনি এটা দিয়ে আইডেন্টিফাই করতেছে যে কে আমার পটেনশিয়াল ইউজার, কে পড়াশোনা রিলেটেড দিকে দৌড়াচ্ছে, তার এজ কত। এজ কিন্তু আপনার এজ কিন্তু আবার ফোন কোম্পানিগুলো জানে, কারণ আপনি এজটা দিয়েছিলেন, জন্ম তারিখটা দিয়েছিলেন। তাহলে আপনার বয়স যদি 45 হয়, আপনি যদি ক্লাস 4 এর, আপনার বয়স 45 বা 35 টু 45 বা 30 টু 45 এর মধ্যে আপনি ক্লাস 4 এর ডকুমেন্ট খুঁজতেছেন, ক্লাস 4 এর অঙ্ক খুঁজতেছেন, অঙ্কের সলিউশন খুঁজতেছেন, তাহলে আপনাকে কি ডিটেক্ট করা যায় আপনি কি ক্লাস 4 এর অঙ্ক করতেছেন, না আপনি আপনার ছেলে মেয়ের জন্য খুঁজতেছেন, না বাইগনা বাইগনের জন্য খুঁজতেছেন? কোনটা? অবশ্যই ছেলে মেয়ে বাইগনা খুঁজছি। হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য। তাহলে মিয়া ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হবেন, অলরেডি এইসব জায়গা কিন্তু দখল করে ফেলতেছে। এসব জায়গা কিন্তু বিগ জব, এসব জায়গা কিন্তু মাথায় এখনই চিন্তা আনা দরকার। এটা কিন্তু ডাটা অ্যানালাইসিস, এটাকে তাহলে আমি কি বুঝাইতে পারলাম কিনা? এতক্ষণ এটার জন্য খাটলাম আপনাদের সাথে। অবশ্যই স্যার, একদম ক্লিয়ার। বিজনেস ইন্টেলিজেন্স এন্ড ডেটা অ্যানালাইসিস, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই টপিকটা দেখেন, বিজনেস ইন্টেলিজেন্স আমার ডাটা ওয়্যার হাউসে আছে, আমার ডাটা রিপোজিটরিতে আছে, আমার ডাটা ডেটাবেজে আছে। আমি এই ডাটাটা থেকে কি চাই? আমার খুব সাধারণ ট্রানজাকশন আছে। ধরেন আমি একটা ই-কমার্স সাইট করছি, আমার ই-কমার্স সাইটটা হিট করে ফেলছে ডাল চাল, অনেক বিগ সাইট এখন এই মুহূর্তে, তাই না? চাল ডাল। তারপর হলে যে আলি এক্সপ্রেস বাংলাদেশে, আর একটা কি জানি আছে, তো হ্যাঁ দারাজ আছে। তা
দারাজ যদি থাকে, দারাজের কিন্তু প্রত্যেক নিয়ত ডিসিশন নিতে হচ্ছে আমার চাহিদা কোনটা বাড়তেছে, আমি কোনটার চাহিদা বাড়াতে পারবো। এইগুলো কিন্তু অ্যানালাইসিস, ডেটা সায়েন্সের কাজ। Yes, sir. আপনার কিন্তু সবকিছু ডেটাবেজে আসতেছে, এই ডেটাবেস থেকে কিন্তু এখন আবার কোন ধরনের ইউজার আপনি এটাও আইডেন্টিফাই করতে পারেন। আপনার পেজে এসে আপনার মার্কেট না করে ধরেন মাংস খুঁজছে, সাপোজ আমি দারাজে মাংস খুঁজছি, আমি মাহমুদ খুঁজছি, খুঁজে দেখলাম 635 টাকার মাংস, গরুর মাংস 635 টাকা, আর আমার ডেলিভারি চার্জ আরো 30 টাকা, তাহলে কত আসে? 665 টাকা। 665 টাকা। এখন গরুর মাংস তারা একটাই রাখছে বেঙ্গল মিটের, বেঙ্গল মিটের কোয়ালিটি ভালো, ঠিক আছে, যদিও আমি কিনি না কখনো, কিন্তু বেঙ্গল মিটের কোয়ালিটি ভালো। কিন্তু হ্যাঁ, অ্যাজ ইউজুয়ালি প্রিন্স বাজার মাংস বিক্রি করে 595 টাকা বা 585 টাকা, ঠিক আছে। আপনার কিন্তু একটা মাইন্ডসেট আছে, প্রিন্স বাজারে দিয়া মাংস কিনা আইনা খরচ কিন্তু 665 টাকাই হবে আপনার, কথাটা বুঝাইতে পারছি কিনা? কিন্তু আপনার একটা মাইন্ডসেট আছে যে আমি তো এটা দেখে কিনবো, এখানে আমার কোনটা পাঠায়, এটা একটা মাইন্ডসেট আছে। আরেকটা হতে পারে যে অনলি বেঙ্গল মিট কেন বিক্রি করে, আমি বেঙ্গল মিট তো কিনবো না, আমি কিনবো ও যদি প্রসেস করে বিক্রি করে, ও যদি জবাই করে বিক্রি করে, ও তো আরেকটা আইটেম রাখতে পারতো যেটার দাম 595 টাকা হবে। আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে আমি মাহমুদ ওখানে যে দেখলাম একটা মাংস আছে বিপাশে একটা, সেটা বেঙ্গল মিটের, আমি ওখান থেকে ফিরে আসলাম। তাহলে আমি মাহমুদ একলা ফিরে আসিনি, ওনরা এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারবে, আমার পেজে এসে পেজ থেকে ব্রাউজ করে চলে গেছে, এটা কিন্তু অ্যানালাইসিসের সিস্টেম আছে, পেজ থেকে চলে গেছে, কোন অংশটা প্রাইস করছিল, মিট সার্চ দিয়েছিল, সার্চ দিলে কি মিট সার্চ দিয়েছে, বিপ পর্যন্ত গেছে, যে ওটা দেখছে ও দামটা কিন্তু চলে গেছে। এখন দেখলো যে সারা মাসে অ্যানালাইসিস করে বা 15 ডেজ অ্যানালাইসিস বা 10 ডেজ, এটা এই ধরনের সাইডের অ্যানালাইসিস করতে হয় 5 ডেজে বা 2 ডেজে রেগুলার অ্যানালাইসিস করতে হয়। তাহলে দেখলো যে আমি মাহমুদ না 100 জন ওই দিন ফিরে গেছে এই মাংসটা দেখে। তাহলে চিন্তা করতে হবে অ্যানালিস্টকে বা তাদের মার্কেটিং টিমকে, ওই অ্যানালাইসিসের পর আমার 100 লোক বিপ দেখতে আসলো তো চলে গেল কেন, সে তো মনে হয় অল্টারনেটিভ বিপও চাচ্ছে, সে বেঙ্গল মিট চাচ্ছে না, সে নরমাল প্রসেসিং মিটও চাচ্ছে, যে আমি জবাই করে বা কোনো হাউস থেকে মাংস আনবো, সেখান থেকে 100 কেজি ডেইলি আনলাম, ওখান থেকে 100 কেজি বিক্রি করলাম, কথাটা বুঝেন। বা আমার কোনো একটা কসাইখানার সাথে চুক্তি হইলো, আমার অর্ডার হওয়ার সাথে সাথে সে আমাকে মাংস ডেলিভারি দেবে, আমি বুঝাইতে পারছি? জি স্যার। আপনি মাংস সিলেক্ট করে ফিরে গেছেন, তার মানে কি আপনি এই মাংস কিনতে চাচ্ছেন না, এটা আমাকে হ্যাঁ, মানে সে বুঝতে পারে যে আমার প্রোডাক্টটা তার পছন্দ না, এরকম কিছু। তাহলে ডাটা কোনটা? ডাটা হলো আমি মাহমুদ বা আমরা 100 জন গিয়েছিলাম মাংস কেনার জন্য, ক্লিয়ার? সেটা কিন্তু ডাটাবেজে ঢোকে না, কিন্তু আমার একটা ট্রানজেকশন হয়েছে। আপনার ট্রানজেকশনটা কোথাও হয়েছে? ওয়েবসাইটের ইউআরএল একটা ট্রানজেকশন হয়েছে, কুকিজে একটা ট্রানজেকশন হয়েছে, তাই না? স্যার কুকিতে সেট থাকবে তথ্য। হ্যাঁ, কুকি অ্যানালাইসিস করে বের করলাম 100 জন আমার এই মাংসটা না কিনে ফেরত গেছে, ক্লিয়ার? তাহলে এইটা অ্যানালাইসিস। আর বিজনেস ইন্টেলিজেন্স কোনটা? ডেটা অ্যানালাইসিসের একটা ধরন আমি বললাম যে এটা একটা ধরন ডেটা অ্যানালাইসিসের। আর আগেও বলছি যে আমার কোন ধরনের ক্লায়েন্টরা বেশি ইউজ করে, করে, সেটাও একটা অ্যানালাইসিস। তাহলে বিজনেস ইন্টেলিজেন্স হলো আমি ডেটাটাকে কোন অ্যানালাইসিসে কোন ধরনের রিপোর্ট চাই, সেই ধরনের রিপোর্টটা আমি বিজনেস বিআই তে সেট করে দেব প্রি রিকুইজিট হিসাবে। আর অ্যানালাইসিস হিসাবে কি বের হবে, আমি ওই ডাটাটা নিয়ে যে কোনো টাইমে একটা ডিসিশন মেক করতে পারবে একটা কোম্পানি যখন, সেটা হলো অ্যানালাইজ ডাটা, ক্লিয়ার কিনা? সেই ডাটাটা আবার লোকজন বসেও অ্যানালাইসিস করতে পারে, ক্লিয়ার? জি স্যার। স্যার আবার একটু বলেন স্যার। এখন আসেন স্যার বিআই যেটা, বিআই হলো আমি বলে দিব আমি এই জিনিস চাই, প্রি রিকুইজিট সেট করে দেব আমার ডাটার উপরে বেস করে। আমি যে ডাটা মাইনিং এর যে ডিজাইন করছি সেই ডিজাইনের উপরে বেস করে আমি সেট করে দিব যে আমি এই রিপোর্ট চাই। এখন সেই রিপোর্ট এন্ড সেই ডাটা নিয়ে
যখন কোনো ডিসিশন মেক করা হবে যে আমার এই ওয়েবসাইট থেকে 200 ফিরে গেছে মাংস কিনতে এসে, কিন্তু আমি এক সপ্তাহ অ্যানালাইসিস করে পাইলাম যে 7 জন ফিরে গেছে, আমাকে মাংস কিনছে 99 জন, তাহলে 7 জনের জন্য কি ডিসিশন মেক করা দরকার আছে? না স্যার। না স্যার। এটাকে অ্যানালাইসিস বলে। অ্যাডভান্স অ্যানালাইসিসে আরো অনেক চিন্তা ভাবনা আসবে, সেটা নিয়ে আমি এখন কথা না বলি, আমরা সেকেন্ড চ্যাপ্টারে মুভ করি। ওকে ওকে স্যার। ওকে, একটু দেখেন সেকেন্ড চ্যাপ্টার কি আপনারা পেয়েছেন? ইয়েস স্যার, পেয়েছি স্যার, ডাউনলোড দিয়ে নিয়েছি স্যার। স্যার রিক্রুটমেন্ট অফ বিজনেস এথিক্স। সবাই কি পেয়েছেন সেকেন্ড চ্যাপ্টার? স্যার পেয়েছি স্যার, আমরা অন্য সবাইকে। যে পেয়ে থাকেন একজনে শেয়ার করে দেন, আবার ওখানে শেয়ার করে দেন। ওকে স্যার। টুডেস মডিউল লিখে শেয়ার করে দেন। তো আমি স্টার্ট করি, কারণ আমাদের স্যার। এই সব চ্যাপ্টার আপনারা সারা জীবন শিখতে পারবেন, সমস্যা হবে না। এগুলা নিয়ে আমাদের খুব বেশি টাইম নষ্ট করার আমাদের মনে হয় দরকার নেই এগুলা, কিন্তু আবার নলেজটা ক্লিয়ার হওয়া দরকার। এটা কিন্তু অবশ্যই, বাস্ট থিং। আপনারা কি ইয়ার নাম শুনছেন, এই ব্লকচেইন? না স্যার, সরি। ব্লকচেইনের নাম শুনেন নাই না? ব্লকচেইনটা আপনারা কিভাবে আমি দেখাই এখন, সেটা হলো যে আমি একটু স্টপ শেয়ারিং করি। স্টপ শেয়ারিং করলাম। জি স্যার। আমি একটা পেইন্ট আনি, মাইক্রোসফট পেইন্ট। আমি ব্লকচেইন একটু দেই, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। জাস্ট এই মুহূর্তে আপনাদের টুডে অর টুমরো লাগবে। যারা ডাটা সায়েন্স বা ডাটা নিয়ে কাজ করবেন তারা মাস্ট বি আপনার এটা লাগবে। আমার পেইন্ট আসছে, পেইন্টে আমি একটা পেন্সিল নিতে চাচ্ছি। আমি একটা পেন্সিল নিই, ঠিক আছে। ব্লকচেইনটা একটু দেখাই। আপনারা জানেন যে আমি ব্যাংকে টাকা তুলতে গেছি, ঠিক আছে। তুলতে গেলে কি হয়, ওয়ান ট্রানজেকশন হয়, যে আমি 5,000 টাকা ব্যাংক থেকে তুলছি। ওকে, তাহলে একটা ট্রানজেকশন হয়। এই একটা ট্রানজেকশনটা কনভেনশনাল ডাটাবেজে একটা জায়গায় থাকে। একটা থাকে হলো রেপ্লিকা যেখানে আছে সেখানে থাকে, আর একটা ডাটা থাকে হলো আমার মানে মেইন ডাটাবেজে, ডাটা সেন্টার যেটা, মানে একটা ডিজাস্টার রিকভারিতে থাকে আর একটা ডেটা সেন্টারে থাকে। কিন্তু ব্লকচেইন সিস্টেমটা হলো এইরকম যে এই ট্রানজেকশনটা আমি করছিলাম মিরপুরে, আমি লিখতে পারতেছি না, আমার ইয়া দরকার ছিল বুঝতে পারছি স্যার, মিরপুরে, ফুল লিখতে হবে না ঠিক স্যার। আছে। হ্যাঁ মিরপুরে আমি বলি, কিন্তু আসলে ব্লকচেইন সিস্টেমটা হলো যে এই ট্রানজেকশনটা মিরপুরে আমি করেছি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছি এটিএম বুথ থেকে বা চেক দিয়া, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো এখানে আমার যদি ডাটাবেজ ধসেও যায় কোনো অসুবিধা নাই, কোনো ব্যাংকের ডাটাবেজ নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নাই, আমার এই ডাটাটা থাকবে। ব্লকচেইন সিস্টেমটা হলো এরকম, যত জায়গায় আমার ব্রাঞ্চ থাকবে তত জায়গায় একটা সিস্টেম থাকবে, সে ওই উইথড্রটা সকল সিস্টেমে যতগুলো ইন্টিগ্রেটেড সিস্টেম থাকবে সকল জায়গায় সে লিখে রাখবে। আমি সংক্ষেপে আর ইন ডেপথ যাব না, এটা হলো ফিউচার টেকনোলজি আপনাদের। আমি মনে করি এই ডাটা সায়েন্স, আমার এই বিআই এবং এইখানে ডাটা মাইনিং, ডাটা ম্যানেজমেন্ট মিলাইয়া এই কোর্সটা এটা শেষ করার পরে, এবং জীবনে কিছু টাকাও খরচ করতে হবে ট্রেনিং গুলোর জন্য। ট্রেনিং গুলো কিন্তু কাজে দেবে টুডে অর টুমরো। এখনই কিন্তু ফিল্ড তৈরি হয়ে যায় না, বিরাট যে ব্লকচেইনের বিশাল এক ফিল্ড বাংলাদেশে তৈরি হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে আপনি যদি এখনই প্রস্তুতি না নেন আগামী 3 বছরের টার্গেট করে, তাহলে কিন্তু আপনি ওই জায়গাগুলায় আপনি স্থান পাবেন না। ঠিক আছে, আমি আমার প্রিভিয়াস ডকুমেন্টে যাচ্ছি। স্যার তার মানে ব্লকচেইনটা আপনার ওই
একই ডাটাকে বিভিন্ন জায়গায় সেভ করে রাখে এরকম কিছু? হ্যাঁ, একই জায়গাকে সেভ করে রাখে এবং এটার সাথে এটা লিংক থাকে, মানে প্রত্যেকটা জায়গায় লিংক থাকে। লিংক লিস্ট পড়ছেন আপনারা? ইয়েস স্যার, জি ইয়েস স্যার, স্যার। লিঙ্ক লিস্ট করছে আগে। লিংক লিস্টে কি থাকে? পয়েন্টার থাকে না? হ্যাঁ, পয়েন্টার থাকে, স্যার, জি তার স্যার। মাধ্যমে আমরা তো সেটাতে find করি। না, লিংক লিস্ট তো একটা মেমোরির মধ্যে থাকে, অনলি ওয়ান মেমোরিতে থাকে। জি স্যার। Yes, sir. আপনার অন Data কম্পিউটারে store থাকে, করে। অন আপনি যেখানে কাজ করছেন সেখানে থাকতেছে, তাই না? Yes, এটা sir. সেরকম না, এটাও একটা লিংক লিস্ট থাকে, লিংক লিস্ট টাইপের। প্রত্যেকটা জায়গায় পয়েন্টার আছে। আমার যে ট্রানজাকশন হচ্ছে ওটা একটা পয়েন্ট পড়ছে, সব মেশিন। আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যতগুলা জায়গায় ও প্ল্যাটফর্মটা তৈরি করে রাখছে সকল জায়গায় আছে। যে কোনো প্ল্যাটফর্ম যদি ধৈসাও যায়, ইংল্যান্ডের প্ল্যাটফর্ম দিয়েও ট্রানজাকশন করতে পারবো, ইংল্যান্ডেও আমার এটা ইয়া রেখে দিচ্ছে। এটা হলো blockchain। যতগুলো সেভ করার অপশন তাদের থাকে, ডাটা স্টোর করার অপশন থাকে, সব জায়গায় মানে এই সেম অটোমেটিক ডাটা হবে, সেভ হয়ে থাকে। অটোমেটিক হবে, অটোমেটিক হবে। সিস্টেমটাই এমন, অটোমেটিক সে কপি করে রাখবে। ঠিক আছে? স্যার সেক্ষেত্রে তো স্যার তাহলে একই ডাটার জন্য মানে বেশি জায়গা লাগতেছে এরকম না স্যার? কিছুটা সত্য, অসত্য না। জি স্যার। কিছুটা সত্য, অবশ্যই বেশি জায়গা লাগতেছে, কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য এটা সত্য এই কারণে, কারণ আপনার টাকা তো তুলে নিয়ে যেতে পারে আরেকজনে, তাই না? জি স্যার, কারণ ব্যাংক ম্যানেজার যদি বদমাইশ হয়, সে একটা চেক ইস্যু করে, নতুন করে চেক ইস্যু করে টাকাটা আরেকজনকে তুলাই দিল কৌশল করে, তাই না? জি স্যার। তো সেক্ষেত্রে স্যার ব্ল্যাক সিগনেচারটা সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল জন্য না, যেমন মনে করেন যেগুলো বেশি দরকার, যেমন ব্যাংক রিলেটেড বা হলো ফিনান্সিয়াল ফিনান্সিয়াল জাতীয় ইনস্টিটিউশন, কিছু। হ্যাঁ, ইনস্টিটিউশনের জন্য দরকার এবং জি স্যার। মেডিসিনের জন্য দরকার। মেডিসিন, হ্যাঁ স্যার, মেডিসিন একটা ওয়ান অফ বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স সম্বন্ধে যদি ধারণা থাকে, জিন গবেষণা সম্বন্ধে যদি ধারণা থাকে, এটা দরকার যে কেউ একটা ডাটা তো রিমুভ করে ফেলতে পারে আমার, তাই না? সেটাই রিমুভ স্যার। রিমুভ করলে ওটা রিমুভ হবে না, রিমুভ করলে রিমুভ মার্ক করবে, কিন্তু ডাটাটা থাকবে কোথাও না কোথাও। জি স্যার। কারণ আমি আচ্ছা। যদি ডাটাবেজ ইঞ্জিনিয়ার হই, আপনি আপনি ডাটা রিমুভ করলেন আর আমার সাথে যদি কানেক্টিভিটি থাকে যে দুইজনে মিলে চুরি করব, তাহলে তো ডাটাবেজের আমার যে লক ফাইলও তো ডিলিট করে দিতে পারি দুইজনে মিলে, পারি কিনা? অবশ্যই স্যার। জি স্যার। কিন্তু স্যার, ব্লকচেইনে আমরা যদি ডিলিট করি সেটাও মার্ক থাকবে, আর ওই ট্রানজাকশনটা যে হয়েছিল সেটারও মার্ক থাকবে, কোনো জি উপায় স্যার, নেই। একটা এক্সট্রা সিকিউরিটিও একটা প্রোভাইড করে। অবশ্যই এর একটা এক্সট্রা সিকিউরিটি ইয়া করবে। আচ্ছা স্যার, আমরা এটা কি আপনার ই-কমার্স সাইটে ইউজ করা হয় না? বড় বড় ই-কমার্স সাইট, হ্যাঁ, যারা এটা তো বিভিন্ন কন্টিনেন্টে যাদের ব্যবসা আছে একই হ্যাঁ, ডোমেইনে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। ক্রিপ্টোকারেন্সি আছে না, ক্রিপ্টোকারেন্সিতে তো ব্লকচেইন ইউজ করে। জি স্যার। আপনার ব্লকচেইন অবশ্যই ইয়া ইউজ করতে পারবে, ইয়া তো বিগ ডাটা ইউজ করে। আপনার আলিবাবা বিগ ডাটা ইউজ করে। তারপরে জি হলো স্যার। যে আপনার বিগ যারা ই-কমার্স আছে- যারা আছে সবাই বিগ ডাটা ইউজ করে এবং ব্লকচেইনও ইন্টিগ্রেটেড আছে তাদের। ইন্টিগ্রেট যে নেই আমি এরা বিশ্বাস করি না। অলরেডি ইন্টিগ্রেট আছে, আই থিংক অলরেডি ইন্টিগ্রেটেড। কারণ তাদের ট্রানজাকশন কি ডেইলি 100 আলিবাবার কোনো একদিন দেখলাম গত বছর $100 বিলিয়ন একদিনে বিক্রি হয়েছে। $100 বিলিয়ন মানে আপনার ট্রানজাকশন কত কোটি, কতশো Huge amount. কোটি ট্রানজাকশন, কতশো জি স্যার। কোটি ট্রানজাকশন, সেটা একটু চিন্তা করতে হবে। ওকে, স্যার। আমরা এবার হলো যে আমরা আসি পরের ইয়াটায়। এখানে দেখেন রিকোয়ারমেন্টস অফ বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, এখানে রিমন ছাড়া সবারই বোধহয় ল্যাপটপ বা পিসি আছে, তাই না? ইয়েস স্যার। জি স্যার। পরের জিনিসগুলো কিন্তু আমাদের ডাটাবেজ ইনস্টল করতে হবে, ওরাকল ডাটাবেজটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ স্যার আমার কিন্তু ল্যাপটপ নাই স্যার। স্যার, মাইক্রোসফটের এসকিউএল সার্ভারটা হলে স্যার হবে না? আমারও ল্যাপটপ নাই। মাইক্রো উইন্ডোজ থাকলেই হবে, উইন্ডোজ থাকলেই এটা ইউজ করা যাবে, অসুবিধা নাই। ল্যাপটপ নাই একজনের, তাই না? আমি এটা তাহলে পোস্ট দেওয়া হচ্ছে, কাদের কাদের ল্যাপটপ নেই এই মুহূর্তে তাদেরকে প্র্যাকটিক্যাল গুলা আমাদেরকে পরে করাইতে হবে। আমরা থিওরিক্যালে তাহলে জোর দিব এবং প্র্যাকটিক্যাল গুলো এখনো করব না তা না, ডকুমেন্ট গুলো দিব। আর যে কজন, যে 5-7 জন বা 10 জনের ল্যাপটপ নেই তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা রিভিউ করব মানে রিভিউ না, ডিরেক্ট আবার নিব ক্লাসগুলো। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, কারণ আমরা বাঁচতে হইবে। সোজা সাপটা কথা বলি, আমাদের বিল তুলতে হবে।
বিল না তুললে মানুষের বেতন দিতে হবে। মানে অধিকাংশ কোম্পানিতে জানেন বেতন পাচ্ছে না মানুষ। Yes. জি স্যার জি স্যার। মানে সত্য কথা কিনা? সত্য জি কথা, স্যার, আমরা অনেক স্যার। দুনিয়ার শিকার করে ফেললাম। অধিকাংশ আইটি ফার্মে বেতন পাচ্ছে না। আপনার জি স্যার, এটাই স্যার। মিনিমাম ধরেন এর মধ্যে 20% ফার্ম 50% বেতন দিতে পারছে, আর 80% ফার্ম বেতনই দিতে পারে না লাস্ট 2 মান্থ। স্যার। মানে এটা খুবই হরিবল একটা সিচুয়েশন। নট অনলি আইটি, সকল জায়গায় এটা আমাদের দুর্যোগ। আমরা ইনশাল্লাহ এটা কাটাই উঠবো। আমরা বেঁচে থাকতে হবে এবং কাটাই উঠতে হবে। ওকে, বিজনেস, এখানে আমাদের একটা কথা আছে, রিকোয়ারমেন্টস অফ বিজনেস ইন্টেলিজেন্স। বিজনেস ইন্টেলিজেন্স টা তৈরি করতে গেলে বা বিআইটা তৈরি করতে গেলে, বিআই প্ল্যাটফর্মটা তৈরি করতে গেলে আমাদের কিছু জায়গায় কিছু ক্রাইটেরিয়া মিট করতে হবে, কিছু জিনিস চিন্তা করতে হবে। এখানে মনে হয় 9টা ক্রাইটেরিয়া আছে। আপনারা চাইলে দু একটা বাড়াইতেও পারেন, আবার মন চাইলে দু একটা রিমুভও করে দিতে পারেন। চিন্তা করে, ইচ্ছা করলেই রিমুভ করবেন, ব্যাপারটা এরকম না। এই ডকুমেন্ট তো আমি কয়েকটা ডকুমেন্ট মিলাইয়া দেখে তৈরি করছি, হয়তো সেকেন্ড চ্যাপ্টারটা হুবহু একটা ডকুমেন্ট দেখেই তৈরি করছি, খুব একটা চেঞ্জ করি নাই। কিন্তু এর সাথে দু একটা জিনিস বাড়তে পারে আপনার চিন্তা ভাবনায়। কারণ আপনি যখন ডাটা অ্যানালিস্ট, তখন আপনি কি, আপনি যখন ডাটা অ্যানালিস্ট তখন কিন্তু চিন্তাটা আপনার করতে হবে। আপনি কিন্তু মুখস্থ বিদ্যা না যে আমি বা সফটওয়্যার ডিজাইনার, যখন আপনি যখন সিস্টেম অ্যানালিস্ট, তখন চিন্তাটা আপনাকে করতে হবে যে আমার ক্লায়েন্ট এই চাইছে, এইটার সাথে এইটা দিলে এইটা অ্যাড করলে ভালো হয়। অনেকে করে কি আজকাল, আমরা এই জিনিসটা ফেস করি যারা সফটওয়্যার ফার্ম চালায় বা সফটওয়্যার ফার্মে কাজ করে, সেটা ফেস করে যে ক্লায়েন্ট আমার কাছে এইটুকুই চাইছে, আমি এইটুকুই দিব। জি স্যার। এটা একটা চিন্তার ভুল। ক্লায়েন্ট কিন্তু এইটুক চাইছে, তার সাথে আর কি কি আসতে পারে সেই জিনিসটাও কিন্তু ডিজাইনে আপনার রাখা উচিত, এবং ওই তাহলেই এটা পূর্ণাঙ্গতা লাভ করবে, আপনার সুনাম বাড়বে, মার্কেট প্লেসটা বড় হবে। আমার কথা ঠিক কিনা? Yes, জি sir. স্যার, ক্লায়েন্টেরও ভালো লাগবে। ওকে, তাহলে চিন্তাটা আপনার, তাহলে চিন্তাটা যদি আপনার হয়, আমি এখানে 9টা রিকোয়ারমেন্টস এর কথা বলছি, আপনি 2টা রিকোয়ারমেন্টস বাড়ান, আমার কোন স্যার এই রিকোয়ারমেন্টসটাও তো হতে পারে। আমি চাই যে একটু অ্যানালাইসিস চিন্তাটা ডেভেলপ হোক। আমরা ইঞ্জিনিয়ারিং যারা বাংলাদেশে পড়ছি বা সায়েন্স পড়ছি, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার সায়েন্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশে কোনো তফাৎ নেই, ঠিক আছে? আমরা 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে, না হলে আবার নতুন করে কানেক্ট হতে হবে, শেষ না হলে আবার নতুন করে কানেক্ট করব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমরা যারা বাংলাদেশে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়ি, আমরা তথাকথিত গদবাঁধা জিনিস পড়ি। ম্যাথটা গদবাঁধা থাকবে, এটা সত্য কথা, কিন্তু জি স্যার। চিন্তাটা আমাদের গদবাঁধা। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একই জিনিস, এক ইউনিভার্সিটিতে কয় সায়েন্স আর এক ইউনিভার্সিটিতে কয় ইঞ্জিনিয়ারিং, যে যারা পারমিশন নিচ্ছে সেভাবে পড়ায়, কিন্তু খুব একটা তফাৎ আমার কাছে কোনো জায়গায় মনে হয় না। এখন হলো, তাহলে আমরা এই গদবাঁধা পড়াচ্ছি কেন? এখানে আমাদের অনেক প্রবলেমও আছে। আমাদের স্টুডেন্টরা কিন্তু চিন্তাটা খুব স্বাভাবিকভাবে নিতে চায় না। আপনাদের কাউরে ছোট করতে চাচ্ছি না। আপনারা 6 জনই কি, একজন ছাড়া 6 জনই কি আপনারা এই বিউবিটির ছাত্র? Yes, sir. জি স্যার, সিএসসি। বিউবিটির ছাত্র। আমি বিউবিটিতে গত সেমিস্টারে আমি পরীক্ষা নিয়েছিলাম আপনাদের এক্সটার্নাল হিসেবে, ঠিক আছে? গত ফাইনাল সেমিস্টারে একটা ব্যাচের পরীক্ষা নিয়েছিলাম, একটা ব্যাচ বা 3টা গ্রুপের পরীক্ষা নিয়েছিলাম। তো আমি অনেক ইউনিভার্সিটির সাথে কানেক্টিভিটি ছিলাম, ইদানিং ব্যস্ততার কারণে কানেক্টিভিটিও নাই, আর পরীক্ষা টরীক্ষাও নেই না। আগে ক্লাসও নিতাম কোন ইউনিভার্সিটিতে, তো ওইগুলো আর হয় না। আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের তাড়া থাকে আর্নিং করার, এটা কিন্তু ভুল কনসেপ্ট না। আপনি ইন্টার পর্যন্ত পড়ে আসছেন, তারপরে ঢুকতেছেন, তখন ডিপ্লোমা কেউ করতেছেন, ডিপ্লোমা করার পর ঢুকতেছেন, ইনকাম করার তাড়া থাকে। এই ইনকাম করার তাড়াটা শুধু আপনাদের না, আমার লাইফটাও নষ্ট করছে। ধরেন প্রথম 6.5 বছর আমার জীবনটা হারাই গেছে, আর 17 বছর আমি কাজ করি, 17.5 বছর কাজ করি বা 17 বছর কাজ করি।
17 বছর হয়নি, জুলাইতে হবে আর কি। তো 17 বছর চলতেছে আর কি, তাই না? ফুললি 17 বছর হয়ে 18 বছর পড়বে জুলাইতে। এই যে 17-18 বছর কাজ করি, প্রথম 6.5 বছর মানে আমি অন্ধকারের মধ্যে শুধু টাকা ইনকাম করে বাঁচার চেষ্টা করছি। এটা কিন্তু সারা পৃথিবীতেই আছে, আমেরিকায়ও এই অবস্থা আছে। কারণ রিয়াল ফিল্ডে শুধু যুদ্ধ করে 10% বা 20%ই থাকে, তার বেশি কিন্তু থাকে না। দেখবেন যে কম্পিউটার সায়েন্সে পড়ছেন, ভালো ব্যাংকে চাকরি পাইছেন, চলে গেছেন, আপনার প্যাশনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন হলো যেহেতু এই চিন্তাটা থাকে, চাকরির পাশাপাশি আবার পড়তে হচ্ছে, সেইখানে অ্যানালাইসিস করা, একটু চিন্তা ভাবনা করা, টিচাররা ওই মনোযোগটা দিতে চায় না। তারা তথাকথিত গদবান্ধা এসে পড়ান, আপনাদের যেটুকু কাজ দেয় যতটুকু না হইলেই নয় ওইটুকুই করেন, ওর বাইরে এনডেপ ঢোকার আপনাদের কোনো সুযোগ থাকে না। এটা আপনাদের দোষ না, এটা আমাদের টোটাল দেশের প্রেক্ষাপটটাই এইটা। আমরা যারা প্রথম দিকে কম্পিউটার সায়েন্স পড়ছি, 96, 97, 98, 94-তে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে বা তারা আরো আগে, আমাদের ঝরে পড়ার হার আরো বেশি। কিরকম? আমরা পাশ করে ধরেন একটা ইউনিভার্সিটি 30 জন স্টুডেন্ট বের হয়েছি, লাস্টে কম্পিউটার লাইনে টিকে আছি 3 জন। আর কোথায় গেছে সবাই? কেউ মার্কেটিং লাইনের চাকরিতে গেছে ভাই। বাংলাদেশ এরকম থাকার কথা ছিল না, আমাদের সেই জায়গাটা দিতে পারে নাই, আমাদেরকে কেউ তৈরি করে নাই। এখন তো তৈরি করার গভর্নমেন্টেরও একটা প্রক্রিয়া আছে। এই যে ট্রেনিং গুলা আমরা চেষ্টা করতেছি, আপনাদের একটু মোটিভেট করার চেষ্টা করতেছি, বা একটা দিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছি, বা একটা পথ দেখানোর যে আমরা চেষ্টা করতেছি সবাই মিলে, নট অনলি মি, সকল জায়গায় বিআইটিএম চেষ্টা করতেছে, আদার প্রাইভেট অর্গানাইজেশন, প্রচুর অর্গানাইজেশন আছে যারা চেষ্টা করতেছে। তো এই জায়গাটা যদি বোঝা যেত, 50% ছেলেদেরকে বা মেয়েদেরকে যদি আমরা এই লাইনে ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের সফটওয়্যার এবং ডাটা অ্যানালাইসিস, সফটওয়্যার, আইটি সার্ভিস, সাপোর্ট, এই জায়গাটা থেকে আমাদের কত $বিলিয়ন এখন আয় থাকতো। এখন এই লাস্ট 30 ইয়ার্সে 40 ইয়ার্স গার্মেন্টস এর বয়স, আর আমাদের প্রায় 30 ইয়ার্স আইটি ইন্ডাস্ট্রির বয়স বাংলাদেশে, কিন্তু আমরা এখনো ফরেন মার্কেটটা $1 বিলিয়ন নিতে পারিনি। আর আমাদের গার্মেন্টস সেখানে প্রায় 30 বিলিয়ন উপরে নিয়ে গেছে তাদের রপ্তানি, তাই না? তাহলে আমরা এই জায়গাটা পারি না কেন? এখানে অনেকগুলো অপশন আছে, এটা আমাদের দোষ না, এইটা ইউনিভার্সিটির একটা প্রবলেম আছে। ইউনিভার্সিটি গুলো আমাদেরকে গাইড করতে পারেনি। সেকেন্ড স্টেজ গাইড করতে পারার পরেও আমি ধরে নিলাম আমাদেরকে গাইড করতে পারছে, কিন্তু আমাদের যে একটা লম্বা টাইম ট্রেনিং দরকার ছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ভালো করার জন্য, এই জায়গাটা আমাদেরকে হয়নি। কারণ আমাদেরকে ইনকাম করতে হচ্ছে, ইনকাম করার পরও আমরা ওই প্লেস গুলা পাই না যে বিকালে গেলাম 2 ঘন্টা করে শিখলাম, সপ্তাহে 2 দিন করে আমি অ্যাডভান্স হওয়ার জন্য, সেই জায়গাটা ছিল না। কারণ আমাদের ছেলে মেয়েরা ফার্স্ট ওয়ার্ল্ডের মতো তো আগানো না, আমরা তো অনেকটাই পিছানো। আমরা যদি ওই এফোর্টটা পেতাম, তা গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরি করতে ইনভেস্ট লাগে 100 কোটি টাকা, বা মিনিমাম 20 কোটি টাকা বা 10 কোটি টাকা। আর একটা আইটি সফটওয়্যার ফার্ম করতে 2-2.5 কোটি টাকাও মানুষ খুঁজে পায় না, ইনভেস্ট জোগাড় করতে পারে না। তাহলে এই সেক্টরটা দাঁড়ায় নাই কেন? একটু নমুনা দিয়ে দিছি। একটা উদাহরণ দেই, ভারতে অনেকগুলো বড় বড় বিগ ফার্ম আছে। আমি খালি 2টা ফার্মের কথা বলবো। একটা ইনফোসিস, নাম শুনছেন? টাটা কনসালটেন্সির নাম শুনছেন? টাটা কনসালটেন্সি, টাটা কনসালটেন্সি। জি স্যার। টাটা কনসালটেন্সির গত বছর রেভিনিউ ছিল 1 ইয়ারের, একটা কোম্পানির রেভিনিউ ছিল $21 বিলিয়ন। আর টোটাল গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ইনভেস্ট, লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট, সেই 4,000 কোম্পানি মিলে আমাদের আয় হলো $30 বিলিয়ন, $30 বিলিয়ন। অনলি টাটার ইনকাম $21 বিলিয়ন। তারপর এসএপির নাম শুনছেন? একটা সফটওয়্যার ফার্ম, জার্মানি, এসএপি, স্যাপ বলে, স্যাপ, না স্যার, স্যাপ স্যাপ, স্যার, স্যাপ। এসএপি। হ্যাঁ, ওই যে বিআইটিএম এর যারা কোর্স করা, ওইটা এসিআইপি, ওইটা না, ওটা এসিআইপি, আর এটা হলো এসএপি। এসএপি দিয়ে সার্চ দিবেন, আমি ডিটেল গেলাম না, এটা একটা সফটওয়্যার ফার্ম।
জি স্যার, জি ঠিক স্যার, আছে? এখানে সার্চ দিয়ে একটু দেখবেন, এগুলো দরকার আছে, আপনাদের এই নলেজ গুলো লাগবে। আমার কাজই হলো নলেজটাকে একটু ডেভেলপ করে দেওয়া, একটু মোটিভেট করে দেওয়া। তার রেভিনিউ ছিল $24 বিলিয়ন। একটা অনলি ওয়ান কোম্পানি, সেটার রেভিনিউ $24 বিলিয়ন। মাইক্রোসফট আর আদার জায়গায় আমি গেলাম না। ক্লিয়ার? তো আমি একটু, তাহলে বাংলাদেশের আমাদের তো এখনো মিনিমাম $5 to 10 বিলিয়ন অত 30 বছরে থাকা উচিত ছিল, বা আর একটু বেশি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের ইনভেস্ট নেই। আমরা যারা পাগল, এই সেক্টরে যারা পাগল, এই পাগলে পাগলামি করতেছি, চুল পাকাইয়া, এই মানে নট অনলি মি, এই সেক্টরে যারা আছে, যারা এই সেক্টর নিয়ে পাগলের মতো খাটতেছে, তারা মানে জীবনটা বিপন্ন করে ফেলছে, এইটারে ভালোবাসে ফেলছে। হ্যাঁ, এইটার ফল আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা টাইম আমাদেরকে ফল দিবি, এবং আল্লাহ যদি সবাইকে ঠিক রাখে, আগামী 10 ইয়ার্স পরে দেখবেন যে আমরা ঘুরে দাঁড়ায় গেছি, আইটি সেক্টর অন্যভাবে ঘুরে যাবে। ইনশাআল্লাহ। আমরা যে কষ্টটা করতেছি, ঝরে ইনশাআল্লাহ। হয়তো পড়ে যাবে, 30 না 70% পড়ে যাবে, 30% টিকে থাকবে। ওই 30%ই দেখবেন তখন $20 বিলিয়ন রেভিনিউ গ্রো করে ফেলছে ইনশাল্লাহ। ওকে, আমরা একটু মুভে যাই। জি স্যার, এখন হলো, এখানে আমরা যে রিকোয়ারমেন্টস গুলোর কথা বলছি, সেখানে একটা রিকোয়ারমেন্টস বলছি প্ল্যাটফর্ম ফাংশন। প্ল্যাটফর্ম ফাংশনে, তাহলে প্ল্যাটফর্মটা ফাংশনালিটি হইতে হবে। আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করে বিআইটা ডেভেলপ করব, এটার ফাংশনালিটি ডেভেলপ করতে হবে, তাই কিনা? Yes, সেটাকে sir. কাজ করতে হবে, সেটা দিয়ে আউটপুট আসতে হবে। তাহলে দেখেন, ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়ালাইজেশন, নরমাল যে রিপোর্ট ভিজুয়ালাইজেশন করবেন, সেটা দেখতে যত ভালো লাগে, সেটার সাথে যদি একটা কার্ভ থাকে, একটা থাকে, কি বলে, মানে একটা গ্রাফ থাকে, সূচক, সূচক, বার ডায়াগ্রাম, গ্রাফ, সূচক। বার ডায়াগ্রামের মাধ্যমে তাহলে রিপ্রেজেন্টেশন। তাহলে ভালো লাগে কিনা? হ্যাঁ স্যার, ভালো লাগে জি স্যার। স্যার, ভিজুয়ালিটি থাকলে তো ভালোই লাগে। হ্যাঁ, কালার আসলো যে এই দুধ এত পরিমাণ বিক্রি হয়েছে, উপরে নাম্বারটা লেখা হলো, একটা স্তম্ভ আসলো, এটা নীল হইলো। আর এই দুধটা বিক্রি হয়েছে রেড হয়েছে, এটা বিরাট আকার, উপরে রান করছে অনেক দূর, এটা এত লাখ প্যাকেট বিক্রি হয়েছে। তাহলে এটা ভিজুয়াল জিনিসটা ভালো লাগে, নিচে রিপোর্টটা থাকলো, নিচে সামারিটাও থাকলো, সেই সাথে ভিজুয়ালটা দেখতে পারলাম, ভালো লাগে কোনটা? ভালো লাগে স্যার, ভিজুয়াল যেটাই থাকে ওটাই তো। ভিজুয়ালটা ভালো ওকে, লাগে। সেই সাথে আরেকটা জিনিস কি, ইউজার ফ্রেন্ডলি হতে হবে। হ্যাঁ, মানে বাংলা কথা আছে যে ওই গোবর গণেশের বুঝাই দিলেও যেন মোবাইল দিয়ে ওটা বাইর করে দেখতে পারে যে এইটাই হয়েছে, আমার অবস্থা এই। হ্যাঁ, আপনি খুব একটা কঠিন জিনিস ইউজার ফ্রেন্ডলিটা কি সফটওয়্যার সবচেয়ে মেইন যে ব্যাপারটা, ওইটা কি মাস্ট ইউজার মাস্ট ফ্রেন্ডলি? মাস্ট 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 আপনি সফটওয়্যার বানাইলেন, আপনি খুব সেই রকম একটা জিনিস বানাইছেন, কিন্তু ওই জিনিসটা সাধারণ মানুষ ইউজ করতে পারে না। কোন একটা সেলস সিস্টেমকে, কোন একটা প্রতিষ্ঠানকে সেলস সিস্টেম দিলেন, সেই সেলস সিস্টেমটা নতুন কোন সেলসম্যানকে নিলে আর সে ইউজ করতে পারতেছে না, তার 5 দিন ট্রেনিং লাগতেছে। তাহলে 5 দিন ট্রেনিং কি, ম্যান পাওয়ার, এনগেজমেন্ট লাগতেছে, তাই কিনা? জি স্যার, Yes, sir. তাহলে এই সিস্টেম বানানো যাবে না। সিস্টেম ভাবতে হবে যে আমার কিছু দেখানো লাগবে না, ও ঢুকলেই ব্যস্ত হবে। দ্যাটস কল্ড ইউজার ফ্রেন্ডলি। ওকে, তারপর হলো প্ল্যাটফর্ম কাস্টমাইজেশন। একদম এইটা দিয়ে একটা গভীর জিনিস বুঝেছে। প্ল্যাটফর্ম কাস্টমাইজেশনটা হলো যে প্ল্যাটফর্মটা আমি করলাম, এটা যেন এমন কিছু চিন্তা ভাবনা করে ডিজাইনটা করা হয়, যেটা যে কোনো টাইমে যেন আমি কাস্টমাইজেশন করতে পারি, বা আমার যে ভেন্ডর আছে, আমি ধরেন বিআই যুক্ত একটা সফটওয়্যার কিনছি, আমি আমার প্ল্যান বললে যেন উনি তৎক্ষণাৎ আমাকে কাস্টমাইজেশন করে দিতে পারে, এইটার যেন অপরচুনিটিটা থাকে, এইটার যেন ওপেন অ্যাক্সেসটা থাকে, না হলে তো পারবে না। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। ক্লিয়ার? Yes, sir. এবার আসেন ডাটা ভিজুয়ালাইজেশনে। ডাটা ভিজুয়ালাইজেশনে স্টোরি বোর্ডিং মানে কি? গুগলে সার্চ দেন, একজনে গুগলে সার্চ দেন, পরেরটা আমি যাই। এখানে জিও স্পেশাল ইন্টিগ্রেশন বলছে। এই জিও বলতে কি বোঝানো হয়েছে?
জিও স্পেশাল ইন্টিগ্রেশন, এটা বলতে কি বোঝানো হয়েছে? স্টোরি বোর্ডিং পাওয়া গেছে? এখন জিও স্পেশাল জি। বলে সার্চ দেন।